বাংলার আকাশ একদিন হঠাৎ করে অন্ধকার হয়নি। ধীরে ধীরে মেঘ জমেছিল, লোভের, ষড়যন্ত্রের, বিশ্বাসঘাতকতার। সেই মেঘের নিচেই দাঁড়িয়েছিলেন একজন তরুণ নবাব, নবাব সিরাজউদ্দৌলা। ইতিহাস তাকে কখনো রাগী, কখনো অযোগ্য, কখনো নিষ্ঠুর বলে আখ্যা দিয়েছে। কিন্তু ইতিহাস সবসময় সত্য বলে না। অনেক সময় বিজয়ীর কণ্ঠই ইতিহাস হয়ে ওঠে। এই ন্যারেশন কোনো রাজাকে দেবতা বানানোর গল্প নয়, আবার কোনো তরুণ শাসককে অকারণে দোষারোপেরও নয়। এটি এক সময়ের কথা, যখন বাংলা ছিল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ জনপদ, আর সেই সমৃদ্ধির দিকে লোভী চোখ নিয়ে তাকিয়েছিল ইউরোপীয় বণিক শক্তি। নবাব সিরাজউদ্দৌলার জীবন ছিল মাত্র 23 বছরের শাসনের গল্প নয়, এটি ছিল বাংলার স্বাধীনতার শেষ দৃঢ় প্রতিরোধের গল্প। তার পতনের সঙ্গে সঙ্গে শুধু একজন মানুষ নয়, একটি জাতির ভাগ্যও বদলে যায়। 1733 খ্রিস্টাব্দ। মুর্শিদাবাদের রাজপ্রাসাদ তখন রাজনীতি ও ঐশ্বর্যের কেন্দ্র। সেই প্রাসাদের এক কোণে জন্ম নিল এক শিশু, মির্জা মোহাম্মদ সিরাজ উদ্দৌলা। তিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁর নাতি, তার কন্যা আমিনা বেগমের সন্তান। আলীবর্দী খান নিজে ক্ষমতায় এসেছিলেন সংগ্রামের মধ্য দিয়ে। তিনি জানতেন ক্ষমতা উত্তরাধিকার নয়, ক্ষমতা রক্ষা করতে হয়। তাই ছোটবেলা থেকেই তিনি সিরাজকে আলাদা চোখে দেখতেন। অন্য শিশুদের মতো শুধু খেলাধুলায় নয়, সিরাজকে তিনি নিয়ে যেতেন সেনা মহড়ায়, দরবারের বৈঠক, রাজনৈতিক আলোচনায়। এই বংশধারার সঙ্গে জড়িয়েছিল প্রত্যাশার ভার। সিরাজ শুধু একজন নাতি ছিলেন না, তিনি ছিলেন ভবিষ্যতের সম্ভাবনা। সিরাজউদ্দৌলার শৈশব ছিল সাধারণ রাজপুত্রদের মতো নয়। তিনি ছিলেন অস্থির, প্রশ্নবোধক এবং অসম্ভব স্পষ্টভাষী। যেখানে দরবারের বড়রা কূটনীতির আড়ালে কথা বলতেন, সেখানে কিশোর সিরাজ সরাসরি প্রশ্ন ছুড়ে দিতেন। কেন কর আদায় কম? কেন সৈন্যদের বেতন বাকি? এই স্পষ্টবাদিতা তাকে জনপ্রিয় করেনি, বরং শত্রু বাড়িয়েছে। কিন্তু আলীবর্দী খাঁ এটাকেই গুণ হিসাবে দেখতেন। তিনি বলতেন, এই ছেলেটা মিথ্যে বলতে শেখেনি। সিরাজ আরবি ও ফার্সি ভাষায় পারদর্শী হন। কোরআন শিক্ষা, ইতিহাস পাঠ, প্রশাসনিক নথি সবকিছুতেই তার আগ্রহ ছিল। কিন্তু তিনি ছিলেন বইয়ের চেয়ে বাস্তবতার ছাত্র। তিনি লক্ষ্য করতেন ইংরেজ কুঠিতে কেন কামান বসানো হচ্ছে, কেন নবাবের অনুমতি ছাড়াই দুর্গ তৈরি হচ্ছে। তার চোখে এটি ছিল সরাসরি আগ্রাসন। এই উপলব্ধি ভবিষ্যতের সংঘাতের বীজ রোপণ করে। বাংলা তখন সোনার দেশ। ইউরোপের শিল্প বিপ্লবের অর্থের যোগান আসছিল এখান থেকেই। মসলিন, রেশম, চাল সবই বাংলার দান। এই সমৃদ্ধি বাংলার অভিশাপ হয়ে দাঁড়ায়, কারণ যেখানে সম্পদ সেখানেই লোভ, আর সেই লোভের সবচেয়ে বড় বাহক হয়ে ওঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাব আলীবর্দী খাঁ ছিলেন এমন একজন শাসক যিনি যুদ্ধের ময়দান ও রাজনীতির দাবার বোর্ড দুটোই চিনতেন। মারাঠা বর্গীর আক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহ, ইউরোপীয় বণিকদের কূটচাল সবকিছুর মধ্য দিয়ে তিনি বাংলাকে টিকিয়ে রেখেছিলেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সবচেয়ে বড় ভয় হয়ে ওঠে উত্তরাধিকার। তিনি জানতেন তার মৃত্যুর পর দরবারের ভেতরের লোভী শক্তিগুলো মাথা চাড়া দেবে। তাই জীবনের শেষ বছরগুলোতে তিনি সিরাজউদ্দৌলাকে নিজের পাশে রাখতেন, শুধু নাতি হিসাবে নয়, ভবিষ্যৎ শাসক হিসাবে। আলীবর্দী খাঁ প্রায়ই বলতেন, বাংলা টিকবে তখনই যখন শাসক ভয় পাবে। এই কথার মধ্যেই লুকিয়েছিল সিরাজকে নির্বাচনের কারণ। আলীবর্দী খাঁ জীবিত থাকতেই দরবারে গুঞ্জন শুরু হয়, কি হবে পরবর্তী নবাব। মীর জাফর, শওকত জং, এমনকি কিছু আমির নিজেদের যোগ্য মনে করত। সিরাজের বয়স কম, এই অজুহাত সামনে এনে তাকে অযোগ্য প্রমাণের চেষ্টা চলে। কিন্তু আলীবর্দী খাঁ স্পষ্ট করে দেন, নবাবী কোনো বয়সের বিষয় নয়, এটি সাহসের বিষয়। এই ঘোষণার সঙ্গেই দরবারের নীরব শত্রুতা জন্ম নেয়। 1756 খ্রিস্টাব্দের এপ্রিল,
আলীবর্দী খাঁর মৃত্যু হয়। বাংলার ইতিহাসে এক অধ্যায়ের সমাপ্তি ঘটে। অল্পদিনের মধ্যেই সিরাজউদ্দৌলা নবাব হিসেবে সিংহাসনে বসেন। প্রথম দিন থেকেই তিনি বুঝতে পারেন এই সিংহাসন ফুলে ভরা নয়, কাঁটায় মোড়া। দরবারের অনেকেই তাকে সম্মান জানালেও চোখে ছিল অবজ্ঞা। তিনি প্রথমেই নির্দেশ দেন, রাজস্ব হিসাব খতিয়ে দেখতে হবে, দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের শাস্তি দিতে হবে। এই সিদ্ধান্ত তাকে জনগণের কাছে জনপ্রিয় করলেও অভিজাতদের কাছে অপ্রিয় করে তোলে। মীর জাফর, রায় দুর্লভ, জগৎ শেঠ এরা সবাই বাহ্যিকভাবে নবাবের প্রতি আনুগত্য দেখালেও ভেতরে ভেতরে ইংরেজদের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকে। ইংরেজরা তাদের বোঝায় সিরাজ থাকলে তাদের ব্যবসা ঝুঁকিতে পড়বে। ক্ষমতার লোভ ধীরে ধীরে বিশ্বাসঘাতকতায় রূপ নেয়। এই ষড়যন্ত্রের গন্ধ পেলেও কার উপর পুরোপুরি ভরসা করবেন এই দ্বিধাই তাকে একা করে দেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলায় কার্যত রাষ্ট্রের মতো আচরণ করছিল। কর না দেওয়া, দুর্গ নির্মাণ, সৈন্য মোতায়েন সবই নবাবের আদেশ অমান্য করে। সিরাজ একাধিকবার সতর্ক বার্তা পাঠান, কিন্তু ইংরেজরা তা উপেক্ষা করে। শেষ পর্যন্ত নবাব বুঝে যান এই সংঘাত এড়ানো যাবে না। এই অধ্যায়ের শেষেই বাংলার আকাশে যুদ্ধের মেঘ ঘন হয়ে আসে। সামনে অপেক্ষা করছে কলকাতা অভিযান ও ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাগামহীন আচরণ সিরাজউদ্দৌলার কাছে শুধু বাণিজ্যিক অবাধ্যতা ছিল না, এটি ছিল সরাসরি সার্বভৌমত্বের চ্যালেঞ্জ। ফোর্ট উইলিয়ামের দুর্গ মজবুত করা, অতিরিক্ত কামান বসানো এবং নবাবের অনুমতি ছাড়াই সৈন্য বাড়ানো, এসব দেখে সিরাজ নিশ্চিত হন ইংরেজরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দরবারে তখন অনেকেই আপোষের পরামর্শ দেয়। তারা বলে ইংরেজরা শক্তিশালী, যুদ্ধ করলে ক্ষতি হবে। কিন্তু সিরাজ বুঝেছিলেন আজ আপোষ মানে কাল দাসত্ব। তিনি সিদ্ধান্ত নেন কলকাতা অভিযান হবে এবং তা হবে দ্রুত ও দৃঢ়ভাবে। 1756 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় নবাবের সেনারা কলকাতার দিকে অগ্রসর হয়। পথে পথে বাংলার সাধারণ মানুষ নবাবের বাহিনীকে সমর্থন জানায়। এটি শুধু একটি মাসরিক অভিযান ছিল না, এটি ছিল এক তরুণ শাসকের আত্মমর্যাদার ঘোষণা। ইংরেজ প্রধান ঘাঁটি ছিল ফোর্ট উইলিয়াম। তারা ভেবেছিল দুর্গের পুরু দেয়াল ও আধুনিক কামান তাদের রক্ষা করবে, কিন্তু তারা বুঝতে পারেনি সংখ্যা ও মনোবলে নবাবের বাহিনী অনেক এগিয়ে। সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষের পর ফোর্ট উইলিয়াম দখল হয়। বহু ইংরেজ পালিয়ে যায়, কেউ কেউ আত্মসমর্পণ করে। নবাবের বিজয় সম্পূর্ণ হয়। এই বিজয় সিরাজউদ্দৌলাকে সাময়িক আত্মবিশ্বাস দেয়। তিনি মনে করেছিলেন ইংরেজদের শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু এখানেই ইতিহাসের নির্মম মোড়। ফোর্ট উইলিয়াম দখলের পর বন্দী ইংরেজদের অস্থায়ীভাবে একটি ছোট কক্ষে রাখা হয়। রাতভর সেই ঘরে বন্দিত্বের কারণে কয়েকজন বন্দীর মৃত্যু হয়। এই ঘটনাকে ইংরেজ ঐতিহাসিকরা পরে ব্ল্যাক হোল অফ ক্যালকাটা নামে প্রচার করে। মৃত্যুর সংখ্যা, পরিস্থিতি সবই বাড়িয়ে বলা হয়। উদ্দেশ্য একটাই, সিরাজউদ্দৌলাকে বর্বর প্রমাণ করা এবং ইংল্যান্ডে যুদ্ধের সমর্থন আদায় করা। আধুনিক গবেষণা বলছে এই ঘটনার সঙ্গে সিরাজউদ্দৌলার প্রত্যক্ষ কোনো নির্দেশ ছিল না। এটি ছিল তৎকালীন বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার ফল। কিন্তু প্রচারণার যুদ্ধে সত্য হার মানে। কলকাতা পতনের সংবাদ ইউরোপে পৌঁছালে প্রতিক্রিয়া হয় ভিন্ন ভিন্ন। ফরাসিরা মনে করে ইংরেজ প্রভাব দুর্বল হবে, ডাচরা নিরপেক্ষ থাকে। কিন্তু ইংরেজরা অপমান ভুলে যাওয়ার জাত নয়। লন্ডনে সিদ্ধান্ত হয় বাংলাকে যে করে হোক দখল করতে হবে, আর সেই দায়িত্ব দেওয়া হয় রবার্ট ক্লাইভের হাতে। এই মুহূর্তে বাংলার ভাগ্য ইউরোপীয় রাজনীতির খেলায় পরিণত হয়। সিরাজউদ্দৌলা এখনও এই বৈশ্বিক ষড়যন্ত্রের পুরো গভীরতা বুঝতে পারেননি। রবার্ট ক্লাইভ ছিলেন কেবল একজন সৈনিক নন, তিনি ছিলেন দক্ষ ষড়যন্ত্রী। কলকাতায় পৌঁছেই তিনি যুদ্ধের চেয়ে দরবারের ভেতরে নজর দেন। তিনি বুঝেছিলেন সিরাজের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হবে বাংলারই কিছু মানুষ। তাই তিনি যোগাযোগ করেন মীর জাফর, জগৎ শেঠ, রায় দুর্লভদের সঙ্গে। প্রতিশ্রুতি দেওয়া হয় নবাব বদলালে সম্পদ ও ক্ষমতা ভাগ হবে।
এই অধ্যায়ে পলাশীর বীজ রোপণ হয়। সামনে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত যুদ্ধ অপেক্ষা করছে। মীর জাফর ছিলেন নবাবের সেনাপতি। তিনি ছিলেন একসময়ের বিশ্বস্ত সৈনিক, কিন্তু লোভ ও স্বার্থবাদ তাকে অন্ধ করে দিয়েছিল। রবার্ট ক্লাইভের প্রলোভন এবং ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি যুদ্ধের ঠিক মুহূর্তে নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্ত নেন। সিরাজউদ্দৌলা বিশ্বাস করেছিলেন মীর জাফর তার পাশে থাকবে। তার এই বিশ্বাসই পরে ইতিহাসের সবচেয়ে কষ্টকর মোড়। মীর জাফরের নীরবতা শুধু সৈন্যদের মনোবল নয়, নবাবের আশা ভরসাকেও ভেঙে যায়। 23 জুন 1757 খ্রিস্টাব্দের আগের রাত। নবাবের সেনারা চুপচাপ বিফোয়াক গড়েছে। তিনি নিজে একটি ছোট তাঁবুতে বসে অবস্থার মূল্যায়ন করছেন। সৈন্যদের মাঝে সাহস ও মনোবল জাগাতে তিনি ব্যক্তিগতভাবে দেখা করেন। কিন্তু এক ভয়ঙ্কর নীরবতা চারপাশে। যেসব সৈন্য বিশ্বাসঘাতকতার সঙ্গে জড়িত, তারা দেখাচ্ছে বিন্দুমাত্র উদ্দীপনা নেই। নবাব বুঝতে পারেন শত্রু বাহিনী ছাড়াও ভেতরের অবিশ্বাস বড় বাধা। সকাল। পলাশীর বিস্তীর্ণ মাঠ। 50,000 নবাব বাহিনী, 20,000 ইংরেজ এবং মীর জাফরের সৈন্য। নবাবের হাতি, কামান, অশ্বারোহী সব প্রস্তুত। মনোবল উজ্জ্বল, কিন্তু এক নির্দিষ্ট অংশে সংকট। সিরাজউদ্দৌলা নিজের চোখে সামরিক পরিকল্পনা যাচাই করছেন। তিনি জানেন এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, আস্থা ও নৈতিকতারও। আর এখানে সবচেয়ে বড় সমস্যা মীর জাফরের বাহিনী। সকাল 8:10। নবাবের বাহিনী প্রথম আক্রমণ চালায়। ইংরেজরা অপ্রত্যাশিত শক্তি দেখে চমকে, কিন্তু মীর জাফরের বাহিনী কোনো প্রতিক্রিয়া দেখায় না। সকাল 10-12। ইংরেজরা প্রতিরক্ষা সুসংগঠিত করে। কামান ও অশ্বারোহীর কৌশল কাজে আসে। নবাবের সৈন্যরা মানসিক চাপ অনুভব করতে শুরু করে। দুপুর 12টা 2। মূল সংঘর্ষ। নবাব সাহসী নেতৃত্ব দেন, কিন্তু মীর জাফরের নিষ্ক্রিয়তা যুদ্ধের ফলাফলকে পাল্টে দেয়। নবাবের বাহিনী ছত্রভঙ্গ হয়। ইংরেজরা সুযোগ নেয় এবং মাঠ দখল করে। বিকেল 2-4। নবাব সিরাজউদ্দৌলা ব্যক্তিগতভাবে যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু সে একা। সৈন্যরা ভয়ে ছুটে যায়। পলাশীর যুদ্ধ শেষ হয়। বাংলার ভাগ্য নির্ধারিত হয়। পলাশী শুধু একটি যুদ্ধ নয়, এটি বাংলার ইতিহাসে ভাঙনের প্রতীক। নবাব হারেননি নিজের সাহসে, হারেছেন ভেতরের বিশ্বাসঘাতকতার কারণে। মীর জাফরের মাধ্যমে ইংরেজরা বাংলার রাজনীতি নিয়ন্ত্রণে নেয়। এই মুহূর্তে বাংলার সমৃদ্ধি, স্বাধীনতা ও শক্তি স্থগিত হয়। ইতিহাসে পলাশী হয়ে ওঠে এক চিরস্মরণীয় ও ব্যথাময় অধ্যায়। পলাশীর পরাজয়ের পর নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ ত্যাগ করেন। তিনি বিশ্বাস করেছিলেন ঢাকা বা পাটনায় পৌঁছে নতুন করে সৈন্য সংগঠিত করা সম্ভব হবে, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে পথ বিপজ্জনক। তার সঙ্গে ছিলেন স্ত্রী লুৎফুন্নেসা, কিছু বিশ্বস্ত সেনা ও দরবারি। নবাবের পলায়ন কেবল শারীরিক নয়, এটি ছিল মনোবলের যাত্রা, যেখানে প্রতিটি ধাপ ছিল সতর্কতার পরীক্ষা। এক বিশ্বাসঘাতক যিনি নবাবের পাশে কাজ করছিলেন তাকে চিনে ফেলে। সিরাজ ধরা পড়েন এবং মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয়। নবাবকে অপমান করা হয়, শিকলে বাঁধা হয়। একসময় যে ব্যক্তি বাংলার ভাগ্য নির্ধারণ করতেন, তিনি অসহায় বন্দী হয়ে দাঁড়ান। সাধারণ মানুষের মধ্যে শোক ও ভয় বিরাজ করে। 1757 সালের 2রা জুলাই মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। কোনো বিচার হয়নি, কোনো সুযোগ দেওয়া হয়নি। এই হত্যাকাণ্ড কেবল একজন মানুষকে নয়, বাংলার স্বাধীনতার প্রতীককেও হত্যা করে। নবাবের মৃত্যুতে বাংলার রাজনৈতিক ও সামাজিক কাঠামো চরমভাবে পরিবর্তিত হয়। নবাবের মৃত্যুতে সাধারণ মানুষ শোকাহত হয়, তবে ভয় ও দমন নীতির কারণে কেউ প্রতিবাদ করতে পারেনি।
ইংরেজরা দ্রুত ক্ষমতা সংহত করে। এই সময় বাংলার মধ্যে উদ্বেগ, অনিশ্চয়তা এবং বিদেশি শাসনের শুরু লক্ষ্য করা যায়। পলাশীর পর বাংলা ধীরে ধীরে ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। সম্পদ লুট, দুর্ভিক্ষ, শোষণ সব শুরু হয় এখান থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনীতি, অর্থনীতি ও সমাজ নিয়ন্ত্রণ করে। নবাব সিরাজ উদ্দৌলার মৃত্যুর সঙ্গে সঙ্গেই শাসন ব্যবস্থায় নতুন অধ্যায় শুরু হয়। সিরাজ উদ্দৌলা ছিলেন আবেগপ্রবণ কিন্তু দেশপ্রেমিক। তিনি বিশ্বাসঘাতক ছিলেন না, বরং বিশ্বাস করেছিলেন মানুষকে। তার ব্যর্থতা ছিল অভিজ্ঞতার অভাব, চরিত্রের দুর্বলতা নয়। যার ফলে নতুন ইতিহাস লিখিত হয়, তা আমরা আজও স্মরণ করি। তিনি হারেননি, তাকে হারানো হয়েছিল। নবাব সিরাজ উদ্দৌলার জীবন আমাদের শেখায়, শত্রু শুধু বাইরে নয়, ভেতরেও থাকে। বিশ্বাসঘাতকতা, স্বার্থপরতা এবং লোভ একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে। তার মৃত্যু দিয়ে শুরু হয় বাংলার দীর্ঘ পরাধীনতার ইতিহাস। কিন্তু ইতিহাসে নবাব সিরাজ উদ্দৌলার সাহস, ন্যায্যতা ও দেশপ্রেম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।